আপনারা শুনছেন স্যাটারডে স্পেশাল হরর স্টোরি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আর্য। আপনাদের কাছে আবারও আমি চলে এসেছি একটি নতুন ভৌতিক গল্প নিয়ে। আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নেবেন, যাতে আমার গল্পের নোটিফিকেশানগুলো অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে শুরু করছি বাংলা সাহিত্যিকের কিছু রোমাঞ্চকর কাহিনী নিয়ে সাজানো এই গল্প। সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা স্টেশনের নাম। কণ্ঠস্বরে আমি গোপীনাথ। ভুল করে অন্য কোথাও নেমে পড়েছি নাকি? ট্রেন চলে গেলে চারিদিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলাম। মানুষ নেই, জন নেই, গাছপালা নেই। এ কেমন জায়গা, এত ফাঁকা স্টেশন? না, ভুল হয়নি। ওই তো হলুদ বোর্ডে লেখা আছে ঘুমঘুমি। দেখে তবে একটু স্বস্তি পেলাম। তারপরে লক্ষ্য করলাম স্টেশনের পোশাক পরা একটা লোক স্টেশনের উঁচু একটা জায়গায় চুপচাপ দাঁড়িয়ে আছেন। স্টেশনে কোনো যাত্রী নামেনি, একমাত্র আমি ছাড়া। টিকিট নেওয়ার মতনও বোধহয় কেউ নেই, একমাত্র আমি ছাড়া। স্টেশনের পেছনের কোয়ার্টারটাও চোখে পড়ল। তখন নিচু প্ল্যাটফর্মে আস্তে আস্তে হেঁটে স্টেশন ঘরের দিকে এগিয়ে গেলাম। বলা বাহুল্য, খুব হতাশ হয়ে গিয়েছি। এমন একটা অখাত নির্জমে স্টেশনে অরুণ মামা থাকেন, এটাও ভাবতে খুবই অবাক লাগে। চারিদিকে খুবই ধুধু রুক্ষ মাঠ। করাচির দূরে একটা গাছ, সেও একেবারে ন্যাড়া। আর এদিকে ওদিকে ছোটোখাটো পাহাড় বা টিলা। রেল লাইনটা এই মাঠ পেরিয়ে দিগন্তে গিয়ে মিশেছে। কেমন একটা শূন্যতা খা খা করছে চারপাশে। রেলের পোশাক পরা লোকটি আমার দিকে তাকিয়েছিলেন। মুখে গোঁফদাড়ি দেখে আমি সঙ্গে সঙ্গে চিনতে পারিনি অরুণ মামাকে। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা স্টেশন মাস্টার অরুণ নাকি আছেন নাকি বদলি হয়ে গেছেন? একথা জিজ্ঞেস করার কারণ অরুণ মামা এখানে আসতে বলেছিলেন সেই পুজোর পর, আর এখন বৈশাখ মাস। তারপর এতদিন আর কোনো চিঠি লেখালেখি নেই। আমার কথা শুনে ভদ্রলোক ভুরু কুঁচকে বললেন, বদলি হবে মানে? যিনি বহাল তিনিই আছেন। আর তুমি কোত্থেকে এসছো? আগে আমি কলকাতা থেকে। অরুণবাবু আমার মামা হন। অমনি ভদ্রলোক লাফিয়ে উঠে হাসতে হাসতে বললেন, সুখ, তুই? আরে ওরে, তুই তুই এত বড়টি হয়ে গেছিস! তোকে যে আর চেনাই যাচ্ছে না রে। এ কি কাণ্ড! আরে, আর আমিও দাড়ি গোপের আড়ালে অনেক দিন বাদে দেখা মুখখানা আবিষ্কার করে ফেলেছি তক্ষণি। ও মামা, তা আপনাকে তো চেনা যাচ্ছে না। তা দাড়ি গোপ রেখে একদম সাধু সন্ন্যাসী হয়ে গেছেন যে আপনি। অরুণ মামা আমাকে জাপটে ধরে এগিয়ে গেলেন। স্টেশনের দরজায় ওয়াচম্যানকে ডেকে বললেন, এ ভজুয়া, এ কে এসেছে দেখেছিস? আরে আমার ভাগ্নে সুকুমার। ভজুয়া আমাকে তখন সালাম দিয়ে হাসলো। তখন অরুণ মামা ভজুয়াকে বললেন, বাবা ভজুয়া, আমি ওকে কোয়ার্টারে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, আর ওই সন্ধ্যে 6টার ডাউন আসার সময় হয়ে গেল, আর সিগন্যাল দিয়ে রাখ। হ্যাঁ। ওকে তখন আরও কিছু নির্দেশ দিয়ে অরুণ মামা আমাকে নিয়ে চলতে লাগলেন। গেট পেরিয়ে একটা দালাল মতো জায়গায় কুয়ো আছে দেখলাম। কুয়োর কাছে একটি দেহাতি মেয়ে বালতি করে জল তুলছিল। ঘুমটা টানলো আমাদের দেখে। অরুণ মামা বললেন, লক্ষ্মী বউ, বলতো এটা কে? হ্যাঁ, বলতে পারলি না তো? আরে আমার ভাগ্নে রে, আমার ভাগ্নে কলকাতা থেকে এসেছে। এই তুই জল তুলে একবারটি আসবি, বুঝলি? একটা মোটে কোয়ার্টার,
তার দরজার তালা খুলতে খুলতে, আমার বন্ধু বল, দেখাশোনার লোক বল, এই ভজুয়া আর তার বউ লক্ষ্মী। একজন অবশ্য খালাসি ছিল ঝাটুয়া নামে, সে বেটা অনেক চেষ্টা করে বদলি নিয়েছে, আর নতুন লোক কেউ এখানে আসলো না। আর এই ঘুমঘুমি স্টেশনে কেউ বা আসতে চায় না, বুঝলি? কিন্তু কেন মামা? কেন সেটা বুঝতে পারছিস নে? হ্যাঁ, এই পাণ্ডব বর্জিত নির্জন জায়গায় কি কেউ আসতে চায় রে? কিছুক্ষণের মধ্যেই এখানে মানুষ হাঁপিয়ে উঠবে। না, তা আপনি আছেন যে, তাছাড়া ও ভজুয়া ও তার বউ তো আছে। অরুণ মামা আমার প্রশ্ন শুনে একটু হেসে বললেন, এর কোনো স্পষ্ট জবাব দেওয়া সত্যিই খুব কঠিন শকু। শুধু এটুকুই বলতে পারি, নির্জন জায়গায় থাকতে কোনো কোনো মানুষ হয়তো ভালোবাসে, এই যেমন আমি। প্রথমে কিছুদিন ভালো লেগেছিল, তারপর আস্তে আস্তে খারাপ লাগতে শুরু করলো। তখন পড়াশোনায় মন দিলাম, রাজ্যের বইপত্র সব কিনে আনি জংশনে শহর থেকে, আর পড়ি। তারপরে সয়ে গেল সব। এখন বরং এই জায়গা থেকে চলে গেলে খুব কষ্ট পাবো। যাক গে, বাদ দে, তুই 48 ঘন্টা জার্নিতে খুব ক্লান্ত। বারান্দায় জল আছে, তুই হাত মুখ ধুয়ে নে, আর আমি ততক্ষণে চা জল খাবারের জোগাড় করি। হ্যাঁ। অরুণ মামা তখন চোখ নাচিয়ে ফের বললেন, বুঝতেই তো পারছিস, নিজে রান্না করে খাই, কিন্তু আমার রান্নার স্বাদ পেলে আর কলকাতায় ফিরতে ইচ্ছেই করবে না তো। আর আজ রাতে কি রান্না করব জানিস? পাঁঠার মাংস। পাঁঠার মাংস এখানে কোথায় পেলেন মামা? আরে মাইল 5 দূরে এখানে চণ্ডিকা দেবীর মন্দির আছে, কাল তোকে নিয়ে যাব ওখানে। মন্ডিদের পুরোহিতের সঙ্গে আমার না বেশ খাতির, ওখানে বলি পড়লে প্রসাদী মাংস আমার এখানে পাঠিয়ে দেন। এই বলেই অরুণ মামা কেরোসিন কুকার ধরাতে ব্যস্ত হয়ে গেলেন, আর আমি তখন ভেতরে বারান্দায় গিয়ে বালতির ঠান্ডা জল দিয়ে হাত পা রগড়ে ভালো করে ধুলাম, আর ক্লান্তি দূর হয়ে গেল। উঠোনের পাঁচিল ঘেঁষে একটা প্রকাণ্ড জবা গাছে বড় বড় ভালো ফুল ফুটেছে। এই রুক্ষ নীরস শ্রীহীন তেপান্তরে ওই ফুলগুলো দেখে কি যে ভালো লাগলো। ফুলগুলো যে সত্যিকার ফুল সেটা বিশ্বাস করাই খুব দুষ্কর। চোখ জুড়িয়ে যাচ্ছে তো বটেই, এমন গোলাপি পাপড়ি এবং হলুদ পরাগের জবা এর আগে কোথাও দেখিনি। তার চেয়েও আশ্চর্যের ব্যাপার, জবা ফুলে গোলাপের মিঠে ঝাঁঝালো গন্ধ কেন? পাশে গিয়ে খুঁজছিলাম কোথাও গোলাপ আছে কিনা, কিন্তু না, আর কোনো ফুল গাছ নেই, শুধু ওই একটাই জবা গাছ, প্রকাণ্ড ঝাড়। তাজ্জব হয়ে ভাবছি, একটা নতুন ব্যাপার দেখলাম তাহলে। জবা ফুলে গোলাপের গন্ধ। ঠিক ওই সময় পাঁচিলের ওপর একটা বড় 10-12 বছরের মেয়ে মাথা দেখা গেল। আমি একটু চমকে উঠেছিলাম। তারপর মেয়েটি পাঁচিলের ওপর উঠে পা ঝুলিয়ে বসল। তখন সূর্য ডুবে গেছে ঘুমঘুমির মাঠে, ফিকে গোলাপি আলোটাও তখন মুছে গেছে। মেয়েটি হাসি মুখে তখন আমার দিকে হাত বাড়িয়ে দিল। তার কোকড়ানো চুলগুলো কিছুটা লালচে, আর চোখের তারা নীল, মেম সাহেবদের মতো, আর গায়ের রং ধবধবে ফর্সা। আর আমি তখন বললাম, কোথায় থাকো কুকুমণি? তৎপরায় কুকুমণিটি হেসে বাইরের দিকে আঙুল দেখালো, কিন্তু বাইরে তো কোনো বাড়ি দেখিনি কোথাও। হ্যাঁ, একটা ছোট্ট ঘর আছে বটে, সেখানে সম্ভবত ভজুয়ারা থাকে। ও, তাহলে এটা ভজুয়ারি মেয়ে? মেয়েটি হাত বাড়িয়ে এবার ফিসফিস করে বলল, একটা ফুল দাও না গো। যেই ফুল ভাঙতে হাত বাড়িয়েছি, পিছনে অরুণ মামা বলে উঠলেন, ও কি করছিস চুকু? ফুল তুলছিস নাকি? কখনো ওই কাজটি করবি না বাবা, ওই ফুলগুলো মানসিক করা, প্রতিদিন চণ্ডিকার মন্দিরের লোক এসে নিয়ে যায়।
অপ্রস্তুত হেসে তখন বললাম, মামা ওই মেয়েটা ফুল চাইছিল কি না, তাই। অরুণ মামা আমার কাছে দৌড়ে এসে বললেন, মেয়েটা? কোন মেয়েটা? ওই যে। বলে আমি পাঁচিলের দিকে মুখ তুললাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তাহলে নির্ঘাত বেচারি লাফ মেরে পালিয়েছে অরুণ মামার ভয় মনে হয়। অরুণ মামা পাঁচিলের দিকে তাকিয়ে শুধু ভুরু কুঁচকে বললেন, তারপর আমার হাত ধরে হিড় হিড় করে টেনে নিয়ে গেলেন। ঘরে গিয়ে চাপা গলায় বললেন, একটা কথা বলি সুকু, এই ঘুমঘুমি বড়ই অদ্ভুত জায়গা। এখানে অনেক কিছুই দেখবি, কিন্তু সাবধান, মাথা ঠিক রাখবি। অনেক কিছু দেখবো মানে? ওই মেয়েটা কে ছিল জানিস? আগেরকার অ্যাংলো ইন্ডিয়া মাস্টারের ছোট মেয়ে মঞ্জু। বছর 10 আগে মঞ্জু ওই স্টেশনে কাটা পড়েছিল। আনমনে লাইনের ওপর খেলা করছিল, ট্রেনে হুইসেল শুনতে পায়নি। আমি এই কথা শুনে শিউরে উঠেছি সঙ্গে সঙ্গে। তাহলে কি আমি মঞ্জুর ভূত দেখলাম? অসম্ভব, আমি তো প্রত্যক্ষণ দেখলাম। নিশ্চয়ই মামা আমার সঙ্গে কোনো তামাশা করছেন। মনের তলায় ভয় এসে চুপি চুপি দাঁড়িয়েছে বটে, কিন্তু মুখের ভাবে সাহস রেখে হেসে বললাম, এই এই ভূতটুতে আমার বিশ্বাস নেই মামা। এ না 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 না। মামা হাসলেন না একটুও, বরং আরো গম্ভীর হয়ে বললেন, টুকু তুমি এখন বড় হয়ে গেছো, ভূত পেতে বিশ্বাস তোমার নাও থাকতে পারে। বিশেষ করে কলকাতায় থাকো তুমি, সেখানে আলোর দেশ। কিন্তু বাবা সুকু, এইটা হলো অন্ধকারের দেশ। শহর তো দূরের কথা, গ্রাম বলতে ধারে কারে কিচ্ছু নেই। সবচেয়ে কাছের গ্রামের দূরত্ব 7 মাইল। অবশ্য দেবীচণ্ডিকার মন্দির আছে মাইল 5 দূরে, কিন্তু সেখানে থাকেন পূজারী আর তার একজন লোক। তাই বলছি, এই ঘুমঘুমি স্টেশনে অনেক বিচিত্র ব্যাপার তুমি দেখবে। অরুণ মামাকে তো অবিশ্বাস করাও যায় না। আমার মায়ের দুঃসম্পর্কের দাদা এই ভদ্রলোকের অবশ্য খুব কমই দেখেছি আমাদের বাসায়। 2 বছর অন্তর একবার করে দেখা দিয়ে এসেছেন মাত্র, তারপর আর কোনো পাত্তা নেই। গত 2 বছর এমনই বেলুমুন নিপত্তা থাকার পর পুজোর ঠিক আগে একটা চিঠি পেয়েছিলাম। ঠিকানা দিয়ে আসতে লিখেছিলেন। আসার সময় পায়নি, হঠাৎ কদিন আগের মা একটা কি যেন দুঃস্বপ্ন দেখেন। খুলে বলেননি, কিন্তু তারপরের থেকেই তাগি দিচ্ছিলেন ওই অরুণ মামার কাছে যেন খবর নিয়ে আসি তিনি কেমন আছেন, তাই এমনি করে আসা। কিন্তু ওই অল্প স্বল্প পরিচয়ে অরুণ মামাকে যতটা জেনেছিলাম, মনে হয়েছিল উনি খুব বেশ জেদি, গম্ভীর প্রকৃতির এবং খুব সাহসী মানুষ, যাকে বলে ডানপিটে। এখনও বিয়ে করেননি, কাছের আত্মীয় স্বজন কেউ কোথাও নেই, একা থাকেন বরাবর। ওর মতন মানুষের ক্ষেত্রে ঘুমঘুমি আদর্শ জায়গা হলেও অবাক হওয়ার কিচ্ছু নেই। কিন্তু এমন ভুতুড়ে ব্যাপারের মধ্যে উনি পড়ে আছেন জেনে বেশ একটু অবাক হলাম। ফের হেসে বললাম, তাহলে মঞ্জুকে আপনি অনেক কবার দেখেছেন মামা? হ্যাঁ, খুব জ্বালায় বুঝি? হ্যাঁ, মেয়েটা পাজির পা ঝাড়া, সারাক্ষণ জ্বালায়। স্টেশনে আপন মরে কাজ করি, কাগজপত্র হঠাৎ ছড়িয়ে দিয়ে পালায়। খিলখিল করে হাসতে হাসতে মাঠের দিকে পালিয়ে যায়। ওই ভজুয়াকেই জিজ্ঞেস করে দেখিস না, ওকে কি কম জ্বালায়? ওর টিক্কি ধরে টানে, হাতুর পাজে আস্তে করে সুড়সুড়ি দেয়। ভজুয়া আছাড় পর্যন্ত খেয়েছে। পাজি মেয়েটার জন্য মাঝে মধ্যে ভীষণ জ্বালায় পড়তে হয়। একবার তো ট্রেন আসছে লাইন ক্লিয়ারে, বলতে বলতে হঠাৎ থেমে বাইরের দিকে তাকিয়ে অরুণ মামা ধমক দিলেন, এই মঞ্জু, যাবো নাকি? তবে রে পাজি মেয়ে।
উনি দরজা অবধি তাড়া করে নিয়ে ফিরলেন। কেরোসিন কুকারের পাশে বসে কেটলির ফুটন্ত জল চা পাতা ফেলে বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়তে লাগলেন। ততক্ষণে আমি বিস্ময়ে আতঙ্কে ঘামতে শুরু করেছি। আগে জানলে কখনো এমন জায়গায় আমি আসতাম না। ওরে বাবা, এই যে সারাক্ষণ ভূত পেতনি কথা। ভয়ে ভয়ে জানলার বাইরে তাকাচ্ছিলাম। মঞ্জুকে দেখতে পেলে এবার ভিমড়ি খেতাম নিশ্চয়ই, সন্দেহ নেই। জানলার বাইরে আকাশে 2-3টে নক্ষত্র সবেমাত্র ফুটে উঠেছে। সেই নক্ষত্র ছাড়া আর কিচ্ছু নেই। একটু পরেই দুজনে বসে চা খাচ্ছি, অরুণ মামা বললেন, হ্যাঁ হ্যাঁ, যেটা বলছিলাম, এই স্টেশনে অনেক মালগাড়ি আসতে বা যেতে দেখবে। কোনোটা থামবে, কখনো কোনো যাত্রীও নামবে। কিন্তু জেনে রাখো, কোনো কোনো গাড়ি মিথ্যে গাড়ি, তার মানে কোনো গাড়ি নয়, ভুতুড়ে রেল বা ভুতুড়ে মালগাড়ি, যার যাত্রী, চেকার, ড্রাইভার, টিকিট চেকার সবই ভুতুড়ে। যে যাত্রী নামবে সেও জানবে ভূত ছাড়া আর কিছুই নয়। তাই তো তোমাকে নামতে দেখে আমি মনে মনে তৈরি হচ্ছিলাম, ভূত হলে ऐसा থাপ্পড় কষবো। শুনে আমি আঁতকে উঠে বললাম, উড়ি উড়ি বাবা। অরুণ মামা সস্নে আমার পিঠে হাত রেখে থাপ্পড় দিলেন। পাগল, তোকে থাপ্পড় মারতাম নাকি? হ্যাঁ, তুই তো মানুষ, আর দেখলেই চেনা যায়। পাগলা ছেলে। এই প্রথম আমার মনে হলো অরুণ মামা আমার পিঠে যেই হাতটা তুলে নিলেন সেটা অস্বাভাবিক ঠান্ডা। জামার তলায় সেই পিঠের আমার অংশটুকু যেন কতক্ষণ জমে নিঃসার হয়ে রইল। সন্ন্যক্ত দৃষ্টিতে অরুণ মামাকে দেখে রইলাম আমি। দেখে তারপর খুব সাহসের সঙ্গে মনে মনে তৈরি হতে লাগলাম, ঘুমিতে যখন এসেই পড়েছি, সহজে কাবু হব না। ভূতের সাথে লড়াই করে বীরের মতন প্রাণ দেব। কিন্তু অরুণ মামা তো ভূত নন, তার অকাট্য প্রমাণ, তিনি তো মারা যাননি। মারা গেলে খবর পেতাম। আত্মীয় স্বজন বলতে যতদূর আমরাই জানি একমাত্র আমরাই আছি, আমরা ছাড়া তো আর কেউ নেই। আর দ্বিতীয় অকাট্য প্রমাণ, ভূত কিন্তু এমন চমৎকার আর পাঁঠার মাংস রান্না করতে পারে না। ভূতের রান্না খেয়ে হজম করাও সঠিক ব্যাপার নয়, অথচ দিব্যি হজম হয়ে গেল। ভূতের পাশে শুয়ে রাত কাটিয়ে সকালে উঠে নিজেকে কি জ্যান্ত আবিষ্কার করা যায়? মোটেও না। যাকে সারা রাত গভীর ঘুমে ঘুমিয়েছি। অরুণ মামা ভূত হলে ঘাড় মটকানোর এমন সুযোগ কি ছাড়তেন? অতএব খুশি হলাম যত, সাহসও পেলাম তত। অরুণ মামা যখন মানুষ, অতএব ভজুয়া ও লক্ষ্মীও মানুষ, ছাড়া ভূত নয়। কিন্তু হায়, থাক, সে কথা পরে। শুধু আগেন স্টেশন মাস্টারের মেয়ে হতভাগী মঞ্জুর ব্যাপারটা ধাঁধা থেকে গেল। কতবার উঠোনে জবা গাছের ধারে দাঁড়ালাম সারাটা সকাল, কিন্তু সে আর ফুল চাইতে এলো না। ফ্রক পরা সুন্দর অতটুকু মেয়েটা, বয়স কতই বা হবে, 10-12 বছরের বেশি নয়। তাকে আবার দেখতে পেলে জিজ্ঞেস করতাম, ভূত হওয়াটা সুখের না দুঃখের? ভূতেরা থাকেই বা কোথায়? একসময় হঠাৎ আবিষ্কার করলাম, জবা ফুলগুলো তো কালকের মতন আর সুগন্ধ ছড়াচ্ছে না, স্বাভাবিকভাবে গন্ধহীন হয়ে গেছে আবার।
তখন ভীষণ চমক জাগলো। তবে কি মঞ্জুর আবির্ভাবের সঙ্গে মিষ্টি গোলাপগুলোর কোনো সম্পর্ক আছে? নিশ্চয়ই আছে। মঞ্জু এসেছিল বলেই জবা ফুল মধুর গন্ধ ছড়াচ্ছিল। এই গন্ধ মঞ্জুই নিয়ে আসে। পরে কথাটা অরুণ মামার কানে তুললাম। উনি বললেন, হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ সুকু। মঞ্জুর বাবা ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান, মা বাঙালি মেয়ে, তাই মেয়ের নাম মঞ্জু রেখেছিলেন। ভদ্রমহিলা খ্রিস্টান হলেও দেবী চণ্ডিকার ভক্ত ছিলেন কিন্তু তিনি। ওই জবা গাছটা তারই লাগানো। নিয়মিত ফুল দিয়ে আসতেন। 5 মাইল পথ একা যেতেন, আবার একা ফিরে আসতেন। খুব সাহসী মহিলা ছিলেন। মঞ্জু ওইভাবে ট্রেনের চাকায় মারা পড়ার পর উনি নাকি পাগল হয়ে যান। তারপর ওনার আর পাত্তা পাওয়া যায়নি। অ্যাংলো ইন্ডিয়ান স্টেশন মাস্টার অনেক খোঁজাখুঁজি করেছিলেন। পরে বদলি হয়ে যান আজিমাবাদ জংশনে। শুনেছি আবার বিয়ে করেছেন, ছেলেপুলেও আছে। এইসব কথা শোনার পর মঞ্জুর মায়ের জন্য দুঃখ হলো। মঞ্জু তো ইচ্ছে করলেই ওর মাকে খুঁজে বের করতে পারে, ভূত পেত পারে নাই বা কি। মাকে দেখা দিলে মায়ের প্রাণে একটু শান্তি আসে। আচ্ছা, আবার যদি ফুল তুলতে আসে মঞ্জু, তাকে বলবো তার মায়ের কথা। কিন্তু আমার প্রতীক্ষা ব্যর্থ হয়। আর মঞ্জুকে দেখি না। জবা ফুলও আর সুগন্ধ ছড়ায় না। এমনি করেই 2 দিন কেটে গেল। এই 2 দিনে আর কোনো অদ্ভুত ব্যাপার চোখে পড়ল না। তাই সাহস বেড়ে গেল। বিকেলে অনেকটা দূর অবধি লাইন ধরে একা বেরিয়ে এলাম। ফিরে এলে অরুণ মামা একটু বকাবকি করলেন। তারপরে বেড়াতে গেলে যেন ভজুয়াকে সঙ্গে নিয়ে যায়। পরদিন বিকেলে মামার কথাই ভেবে ভজুয়াকে সঙ্গে নিয়েই বেরোলাম। ভজুয়া চমৎকার বাংলা বলতে পারে। সে এই স্টেশনে 10 বছর ধরে আছে। অনেক রকম ভুতুড়ে ব্যাপার দেখে দেখে তার অবশ্য সয়ে গেছে। সেই সব গল্প শুনিয়ে কান ঝালাপালা করে দিল সারা রাস্তা। 1/2 মাইল যাওয়ার পরে দেখি একটা ছোট্ট নদী। জল শুকিয়ে বালির চড়াও পড়ে আছে। এখানে ওখানে ছোট পাথর ছড়ানো আছে অজস্র। দূর থেকে মনে হবে এক পাল হাতি দাঁড়িয়ে আছে বা বসে আছে চুপচাপ। ব্রিজের ওপর দিয়ে লাইনটা চলে গেছে অনেক দূরের দিকে। আমরা নদীতে নেমে গেলাম। একটা পাথরে বসে সূর্যাস্ত দেখতে লাগলাম। ভজুয়া লোকটি দেখি মহা গপ্পবাজ। অনবরত কথা বলছে, অবশ্য কান করছি না। একসময় সূর্যাস্তের পর হঠাৎ সে থেমে চাপা গলায় বলে উঠল, খোকাবাবু, বলছিলাম আর বেশিক্ষণ এখানে থাকাটা ঠিক নয়। উঠুন উঠুন, চলুন এবার ফিরে যাই। উঠুন উঠুন, চলুন চলুন। কেন বলো তো? ভূত আসবে। ভজুয়া ও কেমন যেন হাসলো। হেসে বলল, না না, ভূতের ভয় আমি করি না। আমার বউ তো করেই না, আপনার মামা বাবুও না। কেউ আমরা ভয় পাই না ভূত দেখে। তাহলে আর থাকা ঠিক নয় এটা বলছো কেন? ভজুয়া ভয়ার্ত চোখে নদীর ধারে একটা টিলা দেখিয়ে বলল, ভূতের চেয়েও সাংঘাতিক একজন ওখানে থাকে খোকাবাবু। চুড়েল কাকে বলে জানেন? চুড়েল? সে আবার কি? আপনাদের বাংলা মুলুকে শাকচুন্নি না কি যেন বলে। কুচকুচে গায়ে কালোর রং, মুখটা পেঁচার মতো, লম্বা শরীর, চোখ দুটোর পাতা নেই, তাই পলক পড়ে না। মেয়েদের মতন সাদা কাপড় পরে থাকে। আর খোকাবাবু, তার পা দুটো পিঠের দিকে।
মানে উল্টো দিকে ঘোরানো, উল্টো পায়ে হেঁটে সোজা তাকিয়ে সে আপনার দিকে এগিয়ে আসবে। আপনাকে সে মধ্য দিয়ে আটকে ফেললে আপনি নড়তেও পারবেন না। তারপর এমন একটা বিচরি চেঁচানি চেঁচিয়ে উঠবে, সেই চেঁচানি শুনলে আপনার রক্ত ঠান্ডা হয়ে যাবে খোকা বাবু। তাই বলছি, এবার চলে আসুন, চলুন বাড়ি চলুন। ভজুয়া, তুমি ভেবো না, তোমাদের ওই চুড়েল আমার একটুও ক্ষতি করতে পারবে না। চুড়েল, ভজুয়া, ভজুয়া। ভজুয়া তখন পাথর থেকে নেমে দাঁড়ালো। খোকা বাবু, আপনার ভালোর জন্য বলছি, এখন কিন্তু চুড়েলের বেরোনোর সময়। তুমি যাও ভজুয়া, আমি যাব না। যাও যাও যাও, তুমি যাও। ভজুয়া আবার কি একটা বলতে যাচ্ছে। বাবু, খোকা বাবু আমার, বাবু। আচমকা ওই টিলার দিকে তীব্র চেঁচানির গলার আওয়াজ শোনা গেল। ভজুয়া ঠিক বলেছিল, ওই চিৎকার তো কোনো মানুষেরও নয়, বরং কোনো জন্তুরও নয়। পৃথিবীর কোনো শরীরই অমন অমানবিক চিৎকার কখনোই করতে পারে না। ওই চিৎকার শুনলেই সত্যিই গায়ের রক্ত হিম হয়ে যায়, আর হৃৎপিণ্ডে খিল ধরে, শ্বাস প্রশ্বাস ফেলতেও মনে থাকে না। ভজুয়াকে দেখলাম চোখের পলকেই ব্রিজের ওপর পৌঁছে গেছে। আমার পা দুটো তখন আটকে গেছে নদীর বালিতে। পাথর থেকে নেমেছি, কিন্তু পা তোলার ক্ষমতা নেই। সে কি অবস্থা! টিলাটার দিকে তাকিয়ে দেখি, হ্যাঁ, একটা আবছা মূর্তি থরথর করে নেমে আসছে আমার দিকে। ওই ওই তাহলে চুড়েল। হ্যাঁ, এইগুলো সত্যি। আমি 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 আটকে গেছি, আর নড়তেও পারছি না। কয়েক মুহূর্তের মধ্যে নদীর কিনারায় পৌঁছে গেল সেই চুড়েলটা। তারপর পাথর ডিঙিয়ে আমার দিকে এগিয়ে এলো। যে পাথরে বসেছিলাম একটু আগে, সে ওপর দাঁড়াতেই তাকে স্পষ্ট দেখতে পেলাম। ভজুয়া ঠিকই বলেছিল, অমন কুৎসিত ভয়ঙ্কর চেহারা কখনো দেখিনি, আমি কল্পনাও করিনি। এই আবছা অন্ধকারে তার চোখ জোড়া চল করছে, নিষ্পলক চোখ। তারপরে সে বিকট চিৎকার করে উঠল, ঠিক আগের মতন। তখন আমার কানে যেন ঠান্ডা বরফের সুর ঢুকে গেল। সঙ্গে সঙ্গে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যখন আমি জ্ঞান ফিরে পেলাম, বুঝতে পারলাম না তখন আমি কোথায় আছি। একটু পরে যেন টের পেলাম শক্ত মাটিতে শুয়ে আছি, এবং কে যেন আমার মুখে জলের ঝাপটা দিল। তখন চোখ খুলে দেখি একটা প্রদীপ জ্বলছে। বদ্ধ এবং ছোট্ট একটা জায়গায় আমি নগ্ন পাথরের মেঝেই শুয়ে আছি। ধুরমুর করে উঠে বসতেই কে যেন হিন্দিতে বলল, তবিয়ত ঠিক হ্যায় বেটা, শরীর ঠিক আছে তো? একজন লেংটি পরা জটাধারী সাধুকে দেখতে পেলাম। আমার ঠিক পিছনে বসে আছেন। তার এক হাতে একটা প্রদীপ, অন্য হাতে জলের লোটা। তার জলের লোটাটা এগিয়ে দিয়ে বললেন, পিও বেটা, থোড়া সা পানি পিও। আমি কোথায় আছি? আমার ডেরায় আছে বাবা, কোই ডর নেই।
আমি এখানে কেমন করে এলাম? আমি তুলে নিয়ে এসেছি বেটা। নদীর কিনারে জ্ঞান হারিয়ে পড়েছিলে। ভাগ্যিস আমি যাচ্ছিলাম নদীর বাড়ি খুলে জল আনতে, নয়তো খুব বিপদে পড়ে যেতে বাবা। এসব পাহাড়ে চিতাবাঘ খুব আছে বেটা, মরা ভেবে তোমাকে খেয়ে ফেলতো। ভগবান সে কৃপাছে তুমি জোর বেঁচে গেছো বাবা। তাহলে দেখছি চুড়েলটা আমাকে মেরে ফেলতে পারেনি। সাধু গম্ভীর হয়ে তাকালেন আমার দিকে। চুড়েল? হ্যাঁ হ্যাঁ সাধু বাবা, আমি একটা চুড়েলকে দেখে চিৎকার শুনে জ্ঞান হারিয়েছিলাম। বুঝেছি তুমি কাকে চুড়েল বলছো বেটা। বোকা লোকেরা তাই রটিয়েছে বটে। ও চুড়েল নয়, তোমার আমার মতনই মানুষ। হ্যাঁ বেটা, ও এক হতভাগিনী মেয়ে। পাগলি এই পাহাড়ের একটা গুহায় থাকে। খিদে পেলে রাত দূর দূরান্তের গ্রামে গিয়ে রাতে খাবার চুরি করে এনে খায়। কারণ ও ভিক্ষে চাইলে কেউ দেয় না বেটা। ওর চেহারাটা আগুনে পুড়ে। কেন কেন সাধু বাবা? তোমায় আর কি বলবো বেটা। ওর একমাত্র মেয়ে ঘুমঘুমি স্টেশনে পড়ে ট্রেনে কেটে মারা যায়। সেই শোকে ও পাগল হয়ে কোথায় চলে গিয়েছিল। পরে ফিরে এলো, কে ওই নির্জন স্টেশনে খেতে পড়তে দেবে বেটা। পেটের জ্বালায় বেচারি গ্রামে ভিক্ষে করতে যেত, আর ওর মেয়ের বয়সী কোনো মেয়ে দেখলে তার দিকে তাকিয়ে থাকতো। একবার হলো কি, এই সমস্ত গ্রামের অশিক্ষিত সব মানুষ ওকে ডাইনি ভেবে আগুনে পুড়িয়ে মারবার চেষ্টা করলো বেটা। पर ভগবানের ইচ্ছা সে সেই গ্রামে পুলিশ এসেছিল সেদিন। পুলিশ এসে ওই হতভাগিনী মেয়েটাকে হসপিটালে নিয়ে যায়। তারপর ঘা সেরে উঠলে সে আবার পালিয়ে আসে ঘুমঘুমি স্টেশনে। মানুষকে ভয় দেখিয়ে খুব মজা পায়, কিন্তু মাঝে মাঝে শুনি অনেক রাতে মেয়ের নাম ধরে কাঁদছে। আমি সন্ন্যাসী মানুষ বেটা, কিন্তু সেই কান্না শুনলে আমি আর স্থির থাকতে পারি না। কিন্তু কিন্তু ওর স্বামী তো বেঁচে আছে শুনলাম। জংশনে না কোথায় আছেন সেই অ্যাংলিংলির ভদ্রলোক? আরে সে খোঁজ কি আমি আর নিনি। তিনি বছর 5 আগে চাকরি ছেড়ে অস্ট্রেলিয়া চলে গেছেন। সে ঠিকানা আমি আর জোগাড় করতে পারিনি। जगे बहुत रात हो गया बेटा। এখন এই সামান্য রুটিটুকু খেয়ে ভগবানের নাম लेके सो जाओ। थोड़ा सा तकलीफ হবে জানি, কিন্তু কি আর করবে বলো। এ তো সাধু সন্ন্যাসীর গুহা। এখন নির্ভয়ে ঘুমো, সকালে তোমার পরিচয় হালহাদি শুনবো। আভি আপ আরাম করো বলে সাধুজি একটা কম্বল পেতে দিলেন। কোণা থেকে শাল পাতায় একটা রুটি এনে সামনে ধরলেন। বললাম, আমায় বরং স্টেশনে পৌঁছে দিন সাধু বাবা। মামা খুব ভাবনায় পড়বেন আমি না ফিরলে। সাধুজি অবাক হয়ে বললেন, স্টেশন? কোন স্টেশন? আর তোমার মামাই বা কে? কেন ওই ঘুমঘুমি স্টেশন? আমার আমার মামা অরুণ মামা সেখানকার স্টেনমাস্টার। সাধুজি সংতীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, কি কি বলছো বিটা? ঘুমঘুমিতে কবে থেকে পৌর হয়ে আছে? সাইন বোর্ড মে ভাঙা স্টেশনের গায়ে বড় বড় অক্ষর করে লেখা আছে আবান্ডন। আমি তখন হতভম্ব হয়ে বললাম, অসম্ভব, না 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 না, এ হতেই পারে না, না 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 না, এটা হতেই পারে না। আজ আজ 3 দিন ধরে আমি আছি সেখানে সাধু বাবা। ঘুমঘুমির টিকিট কেটে তুমি সেইখানে পৌঁছেছিলাম। না না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। সাধুজি হো হো করে হেসে উঠলেন আবার।
ये लड़के का दिमाग खराब हो गया। ঘুমঘুমি স্টেশনের নামে টিকিটই তো নেই বেটা। তুমি নিশ্চয় ভুল করছো বেটা। হ্যাঁ, ঘুমঘুমির টিকিট চাইলে আজিমাবাদ জংশনের বাবুরা আনাড়ি লোক ভেবে পরে স্টেশনের টিকিট দেয় শুনেছি। পরে স্টেশনের নাম কি জানো বাবা? ঝুমঝুমি। টিকিট তো আমার এই প্যান্টের পকেটেই ছিল। তক্ষুনি বের করে অবাক হয়ে দেখি লেখা আছে ঝুমঝুমি। আবার অজ্ঞান হয়ে যাব মনে হলো। সাধু বাবার সঙ্গে পরদিন সকালে 1 মাইল হেঁটে গিয়ে সত্যিই দেখেছিলাম ওটা একটা ব্যান্ডন বা অপরিত্যক্ত স্টেশন। যাত্রী ওঠানামা করে না বলে আজিমাবাদ নওলগড় ব্রাঞ্চের এই স্টেশনটা কবেই বাতিল হয়ে গেছে। আর কলকাতায় গিয়ে শুনি মা চলে গেছেন পাটনা। পাটনা রেলওয়ে হাসপাতাল থেকে টেলিগ্রাম গিয়েছিল ঝুমঝুমি স্টেশন মাস্টার অরুণ রায় করোনারি স্তম্ভসিতে মারা গেছেন। হ্যাঁ, ভাঙা স্টেশন কোয়ার্টারে কোনো জবা গাছও ছিল না। এতক্ষণ শুনছিলেন সৈয়দ মুস্তাফা ফিরোজের লেখা স্টেশনের নাম ঘুমঘুমি। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে আমার গল্পের নোটিফিকেশানগুলো আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যায়। আর গল্পটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই ফলো করে নেবেন। আর আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী নেক্সট গল্পে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।